আমার বোনকে রাস্তা থেকে উঠায় নিয়ে রেপ করে হত্যা করে। 3 বছরের ছোট বোন মনিয়া ওরে পর্যন্ত নিয়ে ঘরের ঘাড় ধাক্কা দিয়ে ফালা দেয়। সাহেব প্রতিবেদন দেয় যে গরিবের জন্য কোনো ন্যায় বিচার নাই এবং রাজনৈতিক চাপের জন্য অন্যায়কারীরও বেকসুর খালাস দিতে হয়। বিএনপি করে আমার বোন হারাইছে, এটা আমার অপরাধ। আমি বিএনপি করে একের পর এক মামলা খেয়েছি, এটা আমার অপরাধ। আমি আমার জীবনে আজ পর্যন্ত একটা সিগারেট খাইনি, কিন্তু আমাকে মাদক পাচারের মামলা দিয়ে আমাকে হ্যারাসমেন্ট করে। আমার নাম সবুজ হোসেন শুভ, ওরফে শুভ লাকরিয়া। আমি 2008 সালে ঢাকা স্কুল অ্যান্ড কলেজ থেকে মেট্রিক পাস করার পরে আমি রাজনীতি জীবনে জড়াই। 2001 সাল থেকে ছোটোকাল থেকেই রাজনীতির নেতাদের সাথে চলাফেরা করতাম। নাসিরুদ্দিন পিন্টু ভাই এবং মানাজির সাথে আমরা চলাফেরা করতাম। তো ওইখান থেকে আমি বিএনপির রাজনীতির সাথে জড়া যাওয়ার পরে 2008 সালে আমার মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে আমরা দেশের বাড়ি চলে আসি শরীয়তপুরে। আসার পরে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসে, তখন আওয়ামী লীগের ক্ষমতাসীন দলের যুবলীগের যেই নেতা ছিল হোসেন সর্দার, তাকে ডাকনামে লুঙ্গি হোসেন বলে ডাকে। সে লুঙ্গি হোসেনের ভাই বেড়া ইসলাম সর্দারের ছেলে আরঙ্গ সর্দার আমার বোনকে রাস্তা থেকে উঠায় নিয়ে রেপ করে হত্যা করে। আমার বোনের বয়স ছিল 12 থেকে 11.5 বছর বয়স। আমার বোনকে রাস্তা থেকে উঠায় নিয়ে যখন রেপ করে হত্যা করে 2009 সালের অক্টোবর মাসের 12 তারিখ, আর আমার বোনের লাশ উদ্ধার করা হয় অক্টোবরের 13 তারিখে। এবং এই একদিন এক রাত পার হয়ে যাওয়ার পরে ওই ছেলেকে অ্যারেস্ট করে 13 তারিখ সকালে, আর আমার বোনের লাশ উদ্ধার করা হয় 13 তারিখ সন্ধ্যায়। ওর 164 জবানবন্দির মাধ্যমে পুলিশ মামলা দায়ের করে এবং সেই মামলায় ওর 164 নেয়, ম্যাজিস্ট্রেটের সামনে 164 দেয়। এবং এলাকার ভিত্তিক যে সাক্ষী ছিল, সাক্ষী, পোস্টমর্টম রিপোর্ট সব অ্যাকুরেট থাকা সত্ত্বেও আওয়ামী লীগের ক্ষমতা এবং প্রভাব দেখিয়ে সেই মামলা 2012 সালে বেকসুর খালাস নেয়। এবং জজ সাহেব পড়তে গিয়ে একটা প্রতিবেদন দেয় যে গরিবের জন্য কোনো ন্যায় বিচার নাই এবং রাজনৈতিক চাপের জন্য অন্যায়কারীরও বেকসুর খালাস দিতে হয়, এরকম কথা বলে সে একটা নোটিশ করে। এরপর আমি আমার বাবাকে একটা মামলা দায়ের করে, ইফটিজিংয়ের মামলা। সেই মামলা মিথ্যা প্রমাণিত হয়। আমি আমার বাবা জেল থেকে ছাড়া পাই। তারপরে এই আমাদের জীবনে প্রথম মামলা দেওয়া শুরু। এরপর আমাকে রাস্তা থেকে উঠায় নিয়ে মারধর করা হয়, মেরে ফেলার হুমকি দেওয়া হয় এবং আমাদের বাড়িতে পেট্রোল দিয়ে ঘর বাড়ি জ্বালায় দেওয়া হয়। এলাকার লোকজন বিভিন্ন বাবদে আমাদেরকে অত্যাচার করে, সেই অত্যাচারে এলাকার লোকজন বাধা দেয়, আমাদেরকে সুরক্ষা দেয়। এরপরে 2016 সালে আরঙ্গ রানিং কমিশনার মোতালেব আলী থাকা সত্ত্বেও তার সামনে আমাকে একটা ছুরি দিয়ে পার দিতে আসে। তারা এটা ফিরায়, তাদের কাছে আমি বিচার দিই, কোনো বিচার পাওয়া যায় না। কারণ আমি বিএনপি করি, তারা আওয়ামী লীগ ক্ষমতায়, আমাকে ছুরি দিয়ে জবাই করলেও তারা কোনো প্রতিবাদ করবে না, এটা তাদের কথা। তো আমাকে বলছে তুমি আওয়ামী লীগে যোগ দাও। আমি বলছি আমি আওয়ামী লীগ কখনো করি নাই, আওয়ামী লীগে আমি যোগ দেবো না। এইটা আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ, যে কেন আমি আওয়ামী লীগে যোগ দিই না বা আওয়ামী লীগে আমি কেন যাই না। এর কারণে তারা আমার একের পর এক অত্যাচার করে, আমার বাবাকে মারধর করছে। আমার 3 বছরের ছোট বোন মনিয়া ওরে পর্যন্ত নিয়ে ঘরের ঘাড় ধাক্কা দিয়ে ফালা দেয়। আমার মায়ের গায়ে হাত দেয়, আমার বোনদের গায়ে হাত দেয়। আমার একটা বোন বিয়ে দিছি, সেই বোনটা পর্যন্তই ওরা ঘর থেকে টাইনা নিয়ে রাস্তা নিয়ে ফালায় মারধর করে। আমি প্রশাসনের সহযোগিতা চাই। প্রশাসন এটার কোনো বিচার করে না, কারণ তাদের রাজনৈতিক ক্ষমতা এবং ইকবাল হোসেন অপু এই বিষয়টা প্রত্যেকটা নিয়ত ওদের সাপোর্ট করতো, আমাদেরকে নির্যাতন করতো। এবং এটার যখন আমরা প্রতিবাদ করতে চাই, তখন আমাদের এলাকা থেকে উৎখাত করে দেওয়ার হুমকি দেয়। যখন আমরা বলছি আমরা এলাকা থেকে উৎখাত হলে আমরা সবাই মিলে সুইসাইড করব এবং এটার জন্য আমরা সবাইকে ফাঁসা দিব, তখন আমাদের এলাকায় থাকতে দেওয়ার পরে 2019 সালে আমার বাড়ির পাশের ডাস্টবিন থেকে আমার রুমের অন্ততপক্ষে 60 থেকে 70 ফুট দূরে ডাস্টবিন থেকে ইয়াবা নিয়ে আমাকে ইয়াবা দিয়ে মিথ্যে মামলা দিয়ে আমাকে 3 মাস 20 দিন জেল খাটানো হয়। আমাকে 3 দিন রিমান্ড দেওয়া হয়। আমি আমার জীবনে আজ পর্যন্ত একটা সিগারেট খাইনি, কিন্তু আমাকে মাদক পাচারের মামলা দিয়ে আমাকে হ্যারাসমেন্ট করে। এই নির্যাতনের পরে যখন আমি 3 মাস 20 দিন জেল খাইটা 20 সালে জামিনে বের হই, সেই 20 সালে আবার আমাকে একটা ডিজিটাল নিরাপদ সাইবার ক্রাইমের একটা মামলা দেয় ঢাকা মিরপুরে। সেই মামলায় আমার মোবাইল জব্দ করে, আমার বিকাশ অ্যাকাউন্ট, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমার সমস্ত কিছু জব্দ করে নিয়ে যাওয়ার পরে তারা আমাকে 2 মাস 14 দিন জেল খাটায়। এবং যেই অভিযোগ তারা করে সেই অভিযোগের কোনো সত্যতা পিবিআইয়ের চার্জশিটে মিল পাওয়া যায় নাই, যার জন্য আমাকে তারা জামিন দেয়। জামিন দেওয়ার পরও হোসেন সর্দার আমাকে চরঙ্গি মারতে যায়,
আওয়ামী লীগের ক্ষমতাসীন ইকবাল হোসেন অপু তার লোকজন দিয়ে মারধর করার হুমকি দেয়। বাচ্চু ব্যাপারী পর্যন্ত আমার মারি হুমকি দিছে, তার লোকজন পর্যন্ত আমার বাড়িতে এসে মারধর করছে। এবং আমাদের একটা দোকান ছিল, সেই দোকানেও এসে আমার বাবাকে মারধর করছে। এত নির্যাতন হওয়ার পরও আমি বিএনপি দলটা ছাড়ি নাই। আমি বিএনপির প্রত্যেকটা মিছিল মিটিংয়ে ছিলাম, প্রত্যেকটা অনুষ্ঠানে ছিলাম, এবং কোন কোন অনুষ্ঠান কোন জায়গাতে শুরু হয়েছে কোন জায়গায় শেষ হয়েছে আমার কাছে সব ডকুমেন্টস ছিল। 2024 সালের 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকার পতন হয়, 6ই আগস্ট আমি আমার বাবাকে নিয়ে মুরফতগঞ্জ যাই মোহাম্মদ ইসা মাজারে। সেই মাজার জিয়ারত করে যাওয়ার আসার পথে আমার বোনের গায়ে হাত দেওয়া হয় এবং আমাকে 7টা কোপ দেওয়া হয় আমার পিঠে, মাথায়, হাতে। ওইখানকার মহিলারা, আমার স্থানীয় মহিলা যারা, তারা আমাকে নিয়ে মুরফতগঞ্জ হসপিটাল ভর্তি করে। সেইখান থেকে আমাকে শরীয়তপুর রেফার করে, শরীয়তপুর থেকে ঢাকা মেডিকেল রেফার করে। আমি সেই ঢাকা মেডিকেল শরীয়তপুর হসপিটালে থাকা অবস্থায় আমি মঞ্জুরুল ইসলাম মন্টু তালুকদারকে ফোন দেই যে ভাই আমাকে এইভাবে তারা মারধর করছে। সে আমাকে বলে চাঁদাবাজি করলে, ছিনতাইবাজি করলে এরকম ধরবই। আমার জীবনে আমি কোনো ব্যক্তি বলতে পারবো না চাঁদাবাজি তো থাক দূরের কথা, কারো উপরে একটু ক্ষমতা দেখাইছি বা কারোর সাথে বেয়াদবি করছি এমন রিপোর্ট আমার নাই। সে আমার এইভাবে ফোনে বলে, আসে না সে আমার দেখতে। আমি ঢাকা মেডিকেল থেকে আসার পরে আমি যখন যুবদলের বিদ্যুৎ ভাইকে ফোন দেই, বিদ্যুৎ ভাই আমাকে বলে তুমি সুস্থ হও, সুস্থ হয়ে আমার সাথে দেখা করো। তো আমি যখন সুস্থ হয়েছি, সুস্থ হয়ে তার সাথে দেখা করছি, সে আমাকে বলে তুমি আমাদের সাথে যোগাযোগ রাখো, কিন্তু আমরা তোমাদের কোনো পদ এই মুহূর্তে দিতে পারতাছি না, আমাদের সাথে যোগাযোগ রাখো। তারা 100টা ফোন দিলে একটা ফোন রিসিভ করে, 100 বার এত প্রোগ্রাম যায়। এখন তাদের সময় ভালো, বিএনপি এখন একটা ভালো পর্যায়ে আছে, কিন্তু যারা দূর সময় ত্যাগ করছে তাদের কোনো স্থান নাই। যেই সব পোলাপান হাফ প্যান্ট পরছে, জীবনে বিএনপির মিছিল মিটিংয়ে যায় নাই, আওয়ামী লীগের লোকজনের হাত ধরে চলছে, তাদের একটা ওয়ার্ডে একটা পদ দিয়ে দেয়, তাদের থানায় একটা পদ দিয়ে দেয়। অথচ আমরা এত শ্রম দিচ্ছি, এত ত্যাগ করলাম, আমাদের কোনো পথ নাই। এরপরে আমাদের অপরাধটা কি? আমি বিএনপি করে আমার বোন হারাইছি, এটা আমার অপরাধ। আমি বিএনপি করে একের পর এক মামলা খাইছি, এটা আমার অপরাধ। আমার ফ্যামিলি নির্যাতিত, আমি জেল খাটছি, মামলা খাইছি, ঠিক আছে, রিমান্ডের শিকার হয়েছি। আমার ফ্যামিলি নির্যাতিত হয়েছে, আমার 3 বছর বোনটা রক্ষা পায় নাই, আমার বিয়ের দেওয়া বোনটা রক্ষা পায় নাই, সবার হাতে নির্যাতিত হয়েছে। এরপরে আমি যখন সুস্থ হয়ে একটু স্বাভাবিকভাবে চলতেছি, তখন আমাকে কোপ দেওয়া হয়। সেই কোপের ট্রিটমেন্ট করতে যে আমার বাবার অটোটা পর্যন্ত বিক্রি করে আবার ট্রিটমেন্ট করে। আমি বিএনপি কোনো নেতাকর্মী কোনো সহযোগিতা পাই না, তাদের কোনো সান্ত্বনা পাই না। না পাওয়ার ক্ষেত্রে আমি, আমার বাবা নিজের একটা অটো ছিল, সে অটো বিক্রি করে আমার ট্রিটমেন্ট করছে। এবং সেই ট্রিটমেন্ট করার পরে আমার বয়স চলে রানিং 32, আমি বিয়ে করছি। আমাকে জেলা ছাত্র দলের একটা কমিটিতে সদস্য হিসেবে পদ দেয় শুভ লাকরিয়া। সেই নামটা দেখে আমি তাদেরকে বলি, তারা আমাকে একটা লোকের অ্যাড্রেস দেখায় শুভ আহমেদ লাকরিয়া। তাহলে শুভ আহমেদ লাকরিয়া যদি হয়, তাহলে ওই জেলা ছাত্র দলের পদে শুভ আহমেদ লাকরিয়াই থাকবে, শুভ লাকরিয়া থাকবে না। সেই শুভ লাকরিয়া যখন তাকে প্রশ্ন করি, তখন তারা আমাকে মারি হুমকি দেয়, গুম করার হুমকি দেয়। তাহলে আমি ত্যাগ করলাম, আমার এই 32 বছর বয়সে আমি প্রায় 17-18 বছর ধরে রাজনীতিতে জড়িত। আমার অপরাধটা কি? আমি বিএনপি করি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ারকে ভালোবাসি, দেশ নেতা মোহাম্মদ তারেক রহমানকে ভালোবাসি, শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসি, এইটা আমার অপরাধ? এই অপরাধে এই নির্যাতিত, এই অপরাধে এত কিছু। আমি দেশবাসীর কাছে, তারেক রহমানের কাছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে এবং শরীয়তপুর জেলার বিএনপির সম্মানিত নেতাকর্মীদের কাছে একটাই অনুরোধ, যে আমাকে জেলা বিএনপির, যেহেতু আমি বিবাহিত, আমি ছাত্রদল করতে পারবো না, ছাত্রদলের রুলসে নেই, সেই ক্ষেত্রে আমাকে জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দল, যুব দল, এই 2টা দলের ভিতরে আমাকে একটা সম্মান তারা যেন দেয়। আমি যত ত্যাগ করছি বা যা হারাইছি এটা দেওয়া সম্ভব না, কিন্তু আমাকে সান্ত্বনামূলক আমাকে একটা পদ দিয়ে রাখুক, যাতে আমি আর এই নির্যাতনের শিকার না হই। আর ভবিষ্যতে যারা নির্যাতনের শিকার হবে তারা যেন দল থেকে পদত্যাগ না হয়, বা দলের বাইরে যেন তারা চলে না যায়। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ।